প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা ইউনিট 3 কিতাবী বিষয় হিসাবে শিক্ষা। এর মধ্যে আরেকটা যে বিষয়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টি হলো শিক্ষার ভিত্তি মনোবিজ্ঞান, বা আমরা এক অর্থে বলতে পারি শিক্ষা মনোবিজ্ঞানের ভিত্তি বা ফাউন্ডেশন অফ এডুকেশন সাইকোলজি। এই পরিপ্রেক্ষিতে আমরা যদি শিক্ষা মনোবিজ্ঞানের পরিচিতি সম্বন্ধে আলোচনা করতে চাই, তাহলে সবার আগে আমাদের এর পরিচিতি জেনে নিতে হবে। এর পরিচিতি হিসাবে আমরা বলতে পারি, শিক্ষা মনোবিজ্ঞান যদি পরিচিতি হিসাবে আমরা ধরি, তাহলে আমরা বলতে পারি মনোবিজ্ঞান হলো ব্যক্তির চিন্তা ও কার্যকলাপের অধ্যয়ন। একে ঐতিহাসিকভাবে আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান এবং আচরণের বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। অন্যদিকে শিক্ষামূলক মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটি শাখা, যা মানুষ কিভাবে শেখে এবং জ্ঞান ধারণ করে তা অধ্যয়ন করে। এটি মনোবিজ্ঞান এবং শিক্ষার অন্তর্দৃষ্টি একত্রিত করে শেখার প্রক্রিয়া উন্নত করার পদ্ধতি তৈরি করে। এর পাশাপাশি আমরা যদি এই শিক্ষা বিজ্ঞানের প্রকৃতি হিসাবে জানতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে শিক্ষা বিজ্ঞান হলো প্রকৃতি বিজ্ঞান, কারণ এটি একটি শিক্ষার বিজ্ঞান হিসাবে গৃহীত হয়েছে। শিক্ষামূলক মনোবিজ্ঞানের প্রকৃতিকে আমরা নিম্নলিখিত উপায়ে সংক্ষেপে আলোচনা করতে পারি। তো প্রথম আমরা বলতে পারি যে শিক্ষামূলক মনোবিজ্ঞান একটি বিজ্ঞান। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি বা এডুকেশনাল সাইকোলজি ইজ আ সায়েন্স। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হবে যে বিজ্ঞান হলো এমন একটি শাখা যা তথ্য পর্যবেক্ষণ এবং যাচাইযোগ্য সাধারণ সূত্র প্রতিষ্ঠার সাথে সম্পর্ক। বিজ্ঞান নির্দিষ্ট উদ্দেশ্য পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। এর উদ্দেশ্য হলো তথ্য বোঝা, ব্যাখ্যা করা, পূর্বাভাস দেওয়া এবং নিয়ন্ত্রিত করা। অন্যদিকে অন্যান্য বিজ্ঞানের মতোই শিক্ষামূলক মনোবিজ্ঞানও তথ্য সংগ্রহের উদ্দেশ্য, পদ্ধতি ও বিকাশ বিভিন্নভাবে করেছে। এটি মানব আচরণ বোঝা, পূর্বাভাস দেওয়া এবং নিয়ন্ত্রণ করার লক্ষ্য রাখে। এরপরে আমরা যদি আসি অন্য একটা প্রকৃতি, তো সেই ক্ষেত্রে আরেকটা প্রকৃতি আমরা বলতে পারি যে শিক্ষামূলক মনোবিজ্ঞান একটি প্রাকৃতিক বিজ্ঞান। এডুকেশন সাইকোলজি ইজ আ ন্যাচারাল সায়েন্স। এই অর্থে আমরা এটাকে বলতে পারি যে একজন শিক্ষামূলক মনোবিজ্ঞানী তার গবেষণা পরিচালনা করেন, তথ্য সংগ্রহ করেন এবং তার সিদ্ধান্তে পৌঁছান, ঠিক যেমন একজন পদার্থবিজ্ঞানী বা জীবন বিজ্ঞানী তার সঠিক সিদ্ধান্তে পৌঁছান। এরপরে আমরা আরেকটি প্রকৃতি হিসাবে বলতে পারি যে শিক্ষামূলক মনোবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। এডুকেশনাল সাইকোলজি ইজ আ সোশ্যাল সায়েন্স। এই অর্থে আমরা বলতে পারি একজন সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী, অর্থবিজ্ঞানী বা অর্থনীতিবিদ বা রাষ্ট্রবিজ্ঞানীর মতো একজন শিক্ষামূলক মনোবিজ্ঞানীর মানবজাতি এবং তাদের সমাজ বা সামাজিকতার অধ্যয়ন করে। অর্থাৎ একজন সমাজবিজ্ঞানীর মাধ্যমে আমরা সমাজে কিভাবে অধ্যয়ন করব, এই সমস্ত বিষয়ে এখানে কিন্তু আলোচনা করে। এটা আরেকটি প্রকৃতি হিসাবে আমরা বলতে পারি যে শিক্ষামূলক মনোবিজ্ঞান একটি ধনাত্মক বিজ্ঞান। এই অর্থে আমরা এটাকে বিশ্লেষণ এইভাবে করতে পারি যে যেমন নীতিবিজ্ঞান বা ন্যায়তর্কের মতো নিয়মশাস্ত্র বিজ্ঞান তথ্যে কি হওয়া উচিত তা নিয়ে কাজ করে, তেমনি এই ধনাত্মক বিজ্ঞান তথ্যে যা আছে তা নিয়ে কাজ করে। শিক্ষামূলক মনোবিজ্ঞান শিশুর আচরণকে যেমনটি আছে সেভাবে অধ্যয়ন করে, যেমনটি হওয়া উচিত সেভাবে নয়, তাই এটি একটি ধনাত্মক বিজ্ঞান। এরপরে আমরা আসি আরেকটি প্রকৃতি। এই প্রকৃতি যেমন আমরা বলতে পারি যে শিক্ষামূলক মনোবিজ্ঞান একটি প্রয়োগকৃত বিজ্ঞান বা এডুকেশন সাইকোলজি ইজ অ্যান অ্যাপ্লাইড সায়েন্স। এই ক্ষেত্রে আমরা এটাকে বিশ্লেষণ এইভাবে করতে পারি যে এটি শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানীয় নীতিগুলির প্রয়োগ। মনোবিজ্ঞানীয় নীতিমালা এবং কৌশল প্রয়োগের মাধ্যমে এটি ছাত্রদের আচরণ এবং অভিজ্ঞতা অধ্যয়নের চেষ্টা করে। মনোবিজ্ঞানের একটি শাখা হিসাবে এটি অন্য কোনো প্রয়োগকৃত মনোবিজ্ঞানের মতোই সমান্তরাল। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শিক্ষামূলক মনোবিজ্ঞান, তারপর বিকাশমূলক মনোবিজ্ঞান, ক্লিনিক্যাল মনোবিজ্ঞান, অস্বাভাবিক মনোবিজ্ঞান এবং সামাজিক মনোবিজ্ঞান থেকে প্রচুর তথ্য এটা সংগ্রহ করে।
এরপরে আসি আমরা আরেকটা প্রকৃতি। এই প্রকৃতি হিসাবে আমরা বলতে পারি যে শিক্ষামূলক মনোবিজ্ঞান একটি বিকাশমান বা ক্রমবর্ধমান বিজ্ঞান। এই ক্ষেত্রে আমরা যেটা বলবো বা যেটা আমরা বিশ্লেষণ করব, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি নতুন এবং ক্রমাগত নতুন গবেষণার সাথে সম্পর্কিত। গবেষণার ফলাফল জমা হওয়ার সাথে সাথে শিক্ষামূলক মনোবিজ্ঞানীরা শিশুর প্রকৃতি এবং আচরণের উপর আরো ভালোভাবে অন্তর্দৃষ্টি লাভ করেন। এরপর আসি আমরা এর উদ্দেশ্যে। এর অবজেক্টিভ সম্বন্ধে বা উদ্দেশ্য সম্বন্ধে যদি বলতে চাই, তাহলে প্রথম অবজেক্টিভ বা উদ্দেশ্য আমরা বলতে পারি শিক্ষার্থীর আচরণ বোঝা। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষকদের শিক্ষার্থীদের আচরণ, তাদের বোঝার ক্ষমতা, তাদের বৃদ্ধি ও বিকাশ এবং তাদের মনস্তত্ত্ব বোঝা ভীষণ জরুরি। মনোবিজ্ঞানের অধ্যয়ন শিক্ষককে এক আচরণ বিজ্ঞানী হিসাবে কাজ করতে সহায়ক, যাতে স্কুলে পরিবেশের বিভিন্ন শিক্ষার্থীদের আচরণ কিভাবে প্রভাব ফেলে তা বুঝতে পারবেন এবং শিক্ষাগত প্রক্রিয়া সম্পর্কে গভীর এবং সমালোচনামূলক ধারণা লাভ করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন ধরনের ধারণা লাভ করতে শিক্ষার্থীদের বুঝতে এটা কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এরপরে আমরা আরেকটি এর উদ্দেশ্য যদি জানতে চাই, তাহলে আমরা বলতে পারি শিক্ষাগত সমস্যা বোঝা। এর মাধ্যমে কি করা হয়, যেমন শিক্ষাগত মনোবিজ্ঞান শিক্ষককে পাঠদানের সমস্যাগুলি বুঝতে এবং শ্রেণীকক্ষে ও বাইরের পাঠদানকে উন্নত করতে সাহায্য করে। শিক্ষাগত মনোবিজ্ঞান শেখার মাধ্যমে শিক্ষক গাইডেন্স ও কাউন্সিলিং এর দক্ষতা অর্জন করে। পাশাপাশিভাবে শিশুই শিক্ষাগত মনোবিজ্ঞানের যে কেন্দ্রীয় বিষয়। সুতরাং শিক্ষাগত মনোবিজ্ঞানীর মূল চিন্তা হলো একটি শিশু কিভাবে কার্যকরভাবে শেখে, শেখার ফলে কি কি পরিবর্তন তার মধ্যে ঘটে, কখন একটি শিশু শেখে, কি তাকে শেখার জন্য উদ্বুদ্ধ করে এবং সে কি শিখতে চায় এবং কেমনভাবে শিখতে চায় এবং কেন শিখতে চায়, সমস্ত জিনিস কিন্তু এই সমস্ত বোঝার ব্যাপারে যেন আমরা এই উদ্দেশ্যকে সঠিকভাবে নিয়ে যেতে পারি। এরপরে আমরা আসি আরেকটি উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো শিক্ষাগত প্রক্রিয়া বোঝা। এই ক্ষেত্রে আমরা কি করি, শিক্ষার্থীরাও শিক্ষাগত প্রক্রিয়া বোঝার ভীষণ আগ্রহী, তবে তাদের বোঝা বেশিরভাগ ক্ষেত্রে অসম্পূর্ণ হয়ে থাকে এবং অনেকাংশই পাক সাংস্কৃতিক হয়ে থাকে। শিক্ষাগত মনোবিজ্ঞান শিক্ষার্থীদের শিক্ষাগত প্রক্রিয়া বোঝাতে সাহায্য করে এবং বিভ্রান্তি দূর করে, যে সমস্ত বিভ্রান্তি একজন শিক্ষার্থীদের সচরাচর থেকে থাকে। একজন শিক্ষক যিনি শিক্ষার প্রক্রিয়া সম্পর্কে বিশ্লেষণী ও সমালোচনামূলক ধারণা রাখেন, তিনি আরো কার্যকরী হয়ে ওঠেন। আরেকটি উদ্দেশ্য আমরা এখানে বলতে পারি, সেটা হলো শিক্ষক হিসাবে আত্ম উপলব্ধি। এই ক্ষেত্রে আমরা বিশেষভাবে এটাকে বলতে পারি যে শিক্ষক হিসাবে নিজেকে বোঝা এবং নিজের দক্ষতা উন্নত করার জন্য শিক্ষা মনোবিজ্ঞানকে কাজে লাগানো। এটি শিক্ষকদের পেশাগত সমস্যাগুলো বিজ্ঞানসম্মত এবং খোলামেলা মানসিকতা নিয়ে সমাধান করতে ভীষণভাবে উৎসাহী করে। এর পরবর্তী উদ্দেশ্য আমরা বলতে পারি কার্যকর শিক্ষণ কৌশল উন্নয়ন। এই ক্ষেত্রে সচরাচর কি করা হয়, যে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষকদের কার্যকর শিক্ষণ কৌশল তৈরিতে সাহায্য করে। এটি শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য, উদ্দীপনা এবং জ্ঞানীয় বিকাশের গুরুত্ব দিয়ে থাকে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি বিভিন্ন ধর্মী শিক্ষণ, ভিন্নধর্মী শিক্ষণ এবং বৃদ্ধি মনোভাব গঠন এবং পাশাপাশিভাবে অন্তর্ভুক্তিমূলক পরিবেশের কিভাবে সৃষ্টি হবে, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে আমরা বুঝে নিতে পারি। আরেকটি বিশেষ এর উদ্দেশ্যের মধ্যে পড়ে শিক্ষণ হস্তক্ষেপ পরিকল্পনা। এই ক্ষেত্রে আমরা যেটা জানতে চাই বা জানতে পারি, সেটা হলো যে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী শিক্ষণ পদ্ধতি তৈরিতে সাহায্য করে। এটি সমস্যা সমাধানে তথ্যভিত্তিক পদ্ধতি ব্যবহার করে এবং অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা তৈরি করে, যা শিক্ষার সমস্যাগুলি সমাধান করতে এবং উন্নয়ন বাড়াতে সাহায্য করে। কৌশলগুলির মধ্যে রয়েছে যেমন ব্যক্তিগত শিক্ষামূলক পরিকল্পনা, আচরণ সংশোধন কৌশল, ভাবপূর্বক সহায়তা
এবং সামাজিক মানসিক শিক্ষার বিভিন্ন ধরনের প্রোগ্রাম। পরবর্তী আমরা উদ্দেশ্য হিসাবে আমরা বুঝে নিতে পারি সেটা হলো উদ্দীপনা ও অংশগ্রহণ বাড়ানো। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষা মনোবিজ্ঞান অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দীপনা বাড়ায়। এর মধ্যে রয়েছে যেমন স্পষ্ট লক্ষ্য নির্ধারণ, গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করা এবং পাশাপাশিভাবে শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করা। এর আরেকটি বিশেষ উদ্দেশ্য হিসাবে আমরা তুলে ধরতে পারি সেটা হলো অন্তর্ভুক্ত শিক্ষার প্রচার। এই ক্ষেত্রে আমরা এটাকে বিশ্লেষণ এভাবে করতে পারি যে শিক্ষা মনোবিজ্ঞান বিভিন্ন শিক্ষার্থীর প্রয়োজন পূরণে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রচার করে। এটি সাধারণত ন্যায়, সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং সার্বজনীন শিক্ষণ নকশার ওপর ভীষণভাবে জোর দেয়। এরপরে আমরা আসি এর শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রসমূহ। শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রসমূহ বা এর যে বিভিন্ন স্কোপ রয়েছে সেগুলো যদি আমরা জানতে চাই তাহলে প্রথম এর ক্ষেত্র আমরা বলতে পারি শিক্ষার্থীর বৈশিষ্ট্য বোঝা। এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি এই ক্ষেত্রে সাধারণত আমরা বৈশিষ্ট্য বোঝার জন্য কি করি যে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর বিকাশের ধাপ, ব্যক্তিগত পার্থক্য এবং মনস্তাত্ত্বিক প্রয়োজনীয়তা অধ্যয়ন করে যাতে শিক্ষণ পদ্ধতি ব্যক্তিগতকৃত করা যায়। আরেকটি এর ক্ষেত্র হিসাবে আমরা বিবেচনা করতে পারি শেখার প্রক্রিয়া। এটি পরীক্ষা করে যে শিক্ষার্থীরা কিভাবে জ্ঞান অর্জন করবে, শিক্ষার্থীরা কিভাবে শিখবে, বিভিন্ন ধরনের প্রক্রিয়া এবং সংরক্ষণ কিভাবে করবে, পাশাপাশিভাবে কার্যকরী শিক্ষা এবং শেখার কৌশলগুলি কিভাবে নেবে সেগুলোর উপরও কিন্তু এটা ভীষণভাবে গুরুত্ব দেয়। পরবর্তী আমরা যদি এর ক্ষেত্রসমূহ দেখি তাহলে সেটা বলবো শিক্ষণ পদ্ধতি ও কৌশল। এটি বিভিন্ন শিক্ষণ কৌশল এবং তাদের মনস্তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করে যাতে শ্রেণীকক্ষে শিক্ষাদান আরো অনেক বেশি উন্নত হয়ে যায়। আমরা আরেকটি ক্ষেত্রসমূহ যদি দেখতে চাই বা আরেকটি ক্ষেত্র যদি দেখতে চাই তাহলে সেটা হবে মূল্যায়ন এবং পরিমাপ। এই ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীদের অগ্রগতি, তাদের দক্ষতা এবং সাফল্য পরিমাপের জন্য পদ্ধতি তৈরি এবং প্রয়োগ করে। অর্থাৎ একজন শিক্ষার্থী কিভাবে নিজেকে গড়ে তুলবে, তার দক্ষতা কিভাবে আসবে, সে নিজেকে কতখানি বুঝতে পারবে, তার মধ্যে ভুল ভ্রান্তি রয়েছে, সমস্ত জিনিস কিন্তু আমরা এর মাধ্যমে বুঝে নিতে পারবো। আরেকটি ক্ষেত্র হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং পরামর্শ। এটি আবেগিত, সামাজিক এবং মনস্তাত্ত্বিক সুস্থতা নিয়ে কাজ করে। শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য দিক নির্দেশনার ও সাহায্য প্রদান করে থাকে। এই শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রসমূহের মধ্যে আরেকটি বিশেষ ক্ষেত্র হচ্ছে বিশেষ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এটি বিশেষ প্রয়োজনীয়তাযুক্ত শিক্ষার্থীদের জন্য অভিযোজিত কৌশল এবং পরিবেশ তৈরির উপর গুরুত্ব দেয় যাতে সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষা সুযোগ নিশ্চিত হয়ে থাকে। আমরা এর পরবর্তীকালে যদি আমরা দেখি যে এই যে শিক্ষার বিভিন্ন যে তত্ত্বসমূহ কি কি আছে, অর্থাৎ থিওরি অফ লার্নিং এর কথা যদি আমরা বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম ব্যবহার করব যে তত্ত্ব সেটা হচ্ছে ব্যবহারবাদের তত্ত্ব বা বিহেভিয়ারিজম। এই বিহেভিয়ারিজম বা ব্যবহারবাদ তত্ত্বের কেন্দ্রবিন্দু হলো পর্যবেক্ষণযোগ্য আচরণ ও উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া। এই ক্ষেত্রে যে সমস্ত মূল তত্ত্ববিদগণ এর মধ্যে রয়েছেন তাদের মধ্যে যারা যারা বিভিন্নভাবে তাদের মত দিয়েছেন সেটার একজন হলেন প্যাভলভ। ইভান প্যাভলভ উনি তার এই মতে বলেছেন যে শাস্ত্রীয় শর্তায়ন যেমন কুকুরের খাবারের সঙ্গে ঘন্টার শব্দের সম্পর্ক স্থাপন। অন্যদিকে আবার বিএফ স্কিনার উনি আবার যে তত্ত্ব দিয়েছেন তাতে উনি বলেছেন কার্যকর শর্তায়ন যেমন পুরস্কার ও শাস্তির মাধ্যমে কিভাবে একটা মানুষ বা একটা মানুষ বা শিক্ষার্থী শিখবে। এর যদি প্রয়োগ আমরা দেখতে চাই তাহলে বুঝবো যে পুরস্কার ব্যবহার নিয়ন্ত্রিত শিক্ষার পরিবেশ তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে। অর্থাৎ পুরস্কার
এবং নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন শিক্ষার্থী শিখতে পারে। এর পরবর্তী তত্ত্বে আমরা যদি আসি তাহলে সেটা হবে জ্ঞানবাদ বা কগনিটিভিজম। এই কগনিটিভিজম এর ক্ষেত্রে আমরা যদি এর কেন্দ্রবিন্দু দেখি তাহলে কেন্দ্রবিন্দুতে আমরা বলতে পারি ইহা মস্তিষ্কের প্রক্রিয়া, যেমন স্মৃতি, ধারণা, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এটার সাথে যুক্ত। এই জ্ঞানবাদ তত্ত্বের যে সমস্ত তত্ত্ববিদগণ এর তত্ত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন হলেন জ্ঞা পিয়াজে। উনি বা উনার মত অনুযায়ী জ্ঞানের বিকাশের ধাপ যেমন সংবেদী মোটর, প্রাক অপারেশনাল, কংক্রিট অপারেশনাল এবং আনুষ্ঠানিক অপারেশনাল, এই 4টা ধাপে উনি তার তত্ত্বকে ভাগ করেছেন। অন্যদিকে জেরম ব্রুনারের কথা যদি আমরা বলি, উনি আবার আবিষ্কার ভিত্তিক শিক্ষার উপর উনি জোর দিয়েছেন এবং তার মাধ্যমেই একজন শিক্ষার্থী শিখবে সেটা উনি প্রতিষ্ঠা করেছেন। এর যদি আমরা প্রয়োগ দেখি, এদের প্রয়োগের মধ্যে আমরা বলতে পারি যে সক্রিয় অংশগ্রহণের উৎসাহ, ধাপে ধাপে শেখানো এবং ধারণার মানচিত্র কিভাবে তৈরি হয় এইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো। অর্থাৎ জ্ঞানবাদের মাধ্যমে আমরা সক্রিয় অংশগ্রহণের কিভাবে উৎসাহ পাবে, ধাপে ধাপে কিভাবে একজন শিশু শিখবে এবং তার মানচিত্র কিভাবে সে তৈরি করতে পারবে শেখার, সেটা জানতে পারবে। এরপরে আরেকটি আমরা তথ্য শিক্ষার যদি জানতে চাই তাহলে সেটা হবে গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষার্থীরা নিজেরাই শেখার অভিজ্ঞতা তৈরি করে, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরাই নিজের মতো করে তারা শিক্ষার যে জ্ঞান অর্জন করে। এই কনস্ট্রাকটিভিজমের মূল তত্ত্ববিদগণ হলেন ভাইগস্কি এবং জন ডিবি। তো ভাইগস্কি যেটা বলেছে যে সামাজিক গঠনবাদ ও নিকটবর্তী উন্নয়ন এলাকা, যাকে আমরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলি। অর্থাৎ এই ক্ষেত্রে আবার জন ডিবি তার অভিজ্ঞতার মাধ্যমে শেখার ব্যাপারে বেশি জোর দিয়েছেন এবং বলেছেন যে অভিজ্ঞতা যত বেশি বাড়বে তত বেশি একজন শিক্ষার্থী তার যে বিভিন্ন জ্ঞান সেটাকে অর্জন করতে পারবে। প্রয়োগে যদি আমরা বলি তাহলে প্রত্যেকেই বলেছেন দলগত শিক্ষা এবং প্রকল্প ভিত্তিক কাজের মাধ্যমে একটা শিশু খুব ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারে এবং নিজেকে গঠনবাদ হিসাবে প্রতিষ্ঠাতা করতে পারে। এরপরে আরেকটি তথ্য হিসাবে আমরা যেটা বিবেচনা করতে পারি সেটা হচ্ছে মানবতাবাদ। এই মানবতাবাদের কেন্দ্রবিন্দু হলো শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ। এর মূল তত্ত্ববিদগণদের মধ্যে রয়েছেন আব্রাহাম মাসলো, ম্যাসলোর এবং কার্ল রজারের যে বিভিন্ন মূল তত্ত্ব রয়েছে তাতে ম্যাসলো বলেছেন যে প্রয়োজনের স্তর বিন্যাস, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রয়োজন আছে এবং প্রয়োজনের উপর বিশেষ করে প্রয়োজনের উপর বিস্তার করে বিভিন্ন মানুষের বিভিন্ন স্তর বিন্যাস হয়ে থাকে। অন্যদিকে আবার কার্ল রজার্স উনি আবার বলেছেন নিঃশর্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি মাধ্যমে একটা মানুষ তার শিক্ষণ পদ্ধতি বা একটা মানুষ বা একজন শিক্ষার্থী শিখতে পারে। এদের প্রয়োগ হিসেবে আমরা দেখতে পারি যে আত্মনির্ভরশীল শিক্ষা, মানসিক সুস্থতার প্রতি গুরুত্ব এবং কিভাবে একজন শিক্ষার্থী তার আত্মনির্ভরশীলতার মাধ্যমে শিক্ষাকে গ্রহণ করবে এবং মানসিক সুস্থতাকে তৈরি করতে পারবে, এটার মাধ্যমে এটাই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। এরপরে আমরা আসি যে শিক্ষায় কিভাবে প্রেরণা দেয়, মোটিভেশন ইন এডুকেশন, অর্থাৎ বিভিন্ন যে আমাদের এই যে মনস্তাত্ত্বিক তত্ত্বের মাধ্যমে আমরা কিভাবে নিজেকে প্রেরণাতে নিয়ে যেতে পারবো বা শিক্ষার্থীরা কিভাবে নিজেকে মোটিভেট করবে। এই ক্ষেত্রে আমরা প্রথমে বলতে পারি যে প্রেরণার যে ধরন সেই ধরনকে আমরা সচরাচর দুভাগে ভাগ করতে পারি। একটা হলো অন্তর্নিহিত প্রেরণা, যাকে আমরা ইন্ট্রিনসিক মোটিভেশন বলি। এই ক্ষেত্রে আমরা দেখি যে নিজের আগ্রহ এবং আনন্দ থেকে শেখার যে ইচ্ছা, যেমন বিভিন্ন রকমের কৌতূহল, নিজের ইচ্ছা, এটার মাধ্যমে যখন কোনো একজন ব্যক্তি বা কোনো শিক্ষার্থী শেখে সেইটা এক ধরনের কিন্তু প্রেরণারও কাজ করে থাকে। আরেকটি প্রেরণার ধরন সেটা হলো বহিরাগত প্রেরণা বা এক্সট্রিনসিক মোটিভেশন। তো এক্সট্রিনসিক মোটিভেশনের ক্ষেত্রে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে বাহ্যিক পুরস্কারের জন্য শেখা। যেমন
বিভিন্ন ধরনের প্রশংসা করা। যেমন আমরা অনেক সময় বলি যে, "বাহ! খুব ভালো হয়েছে" এবং সে তার উপর বেশ করে বিভিন্ন শিক্ষার্থী আনন্দ পায় এবং সে তার আনন্দকে বহিঃপ্রকাশ করে। এগুলো সমস্তই কিন্তু আমরা এক্সট্রিনসিক মোটিভেশন বা বহিরাগত প্রেরণার মাধ্যমে দেখে থাকি। এই পরিপ্রেক্ষিতে আমরা যদি এর প্রেরণার তত্ত্বসমূহ যদি জানতে চাই, থিওরি অফ মোটিভেশন, সেই ক্ষেত্রে কতগুলো জিনিস আমরা এখানে আলোচনা করতে পারি। যেমন এই থিওরিতে আমরা ম্যাসলোর হায়ারার্কি যে থিওরি আছে সেটা আমরা জানতে পারবো, বা ম্যাসলোর যে চাহিদার যে বিভিন্ন স্তরবিন্যাস সেটা জানতে পারবো। যেমন মৌলিক চাহিদা থেকে আত্ম উপলব্ধি কেমন করে হয়, কিভাবে অগ্রগতি হয়, একটা মানুষের মৌলিক চাহিদা থেকে তার সেলফ অ্যাকচুয়ালাইজেশনে কিভাবে পৌঁছাতে পারবে, সেটা কিন্তু আমরা এখানে জানতে পারি। পাশাপাশিভাবে আরেকটি তত্ত্ব মোটিভেশনের বা প্রেরণার জানতে পারি, সেটা হলো স্ব-নির্ধারণ তত্ত্ব বা সেলফ ডিটারমিনেশন থিওরি। এই ক্ষেত্রে ড্রেসি এবং র্যান বলেছেন যে স্বায়ত্তশায়ন বা স্বায়ত্তশায়ন দক্ষতা এবং সম্পর্কের অন্তর্নিহিত বিভিন্ন ধরনের প্রেরণাকে বাড়াতে সাহায্য করে। বা স্বায়ত্তশাসন, এখানে স্বায়ত্তশাসন, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্বায়ত্তশাসন দক্ষতা ও সম্পর্ক কিভাবে অন্তর্নিহিত প্রেরণাকে বাড়ায় এবং বাড়িয়ে কিভাবে তার তত্ত্বকে বিস্তার করে, সেই ব্যাপারে সঠিক আমরা জ্ঞান অর্জন করে নিতে পারি। অন্যদিকে আরেকটি তত্ত্ব হলো, সেটা হচ্ছে প্রত্যাশা মূল্য তত্ত্ব বা এক্সপেক্টেন্সি ভ্যালু থিওরি। এই ক্ষেত্রে বোঝা যায় যে শিক্ষার্থীর সফলতার প্রত্যাশা ও কাজের মূল্য শেখার আগ্রহকে কিভাবে প্রভাবিত করে। যাই হোক, এই ক্ষেত্রে আমরা যদি এবার অন্যদিকে বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমরা জানতে পারি যে এই যে সাইকোলজির মাধ্যমে আমরা আমাদের যে বিভিন্ন ধরনের যে মেমোরি আছে বা স্মৃতি আছে, সেটাকেও কিন্তু আমরা ঠিকমতো করে পরিচালনা করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা বিশেষ তথ্য এখানে জানতে পারবো, যেমন মেমোরি এবং তথ্য প্রক্রিয়াকরণ কিভাবে হয়। এই ক্ষেত্রে আমরা যেটা বিশেষ আলোচনা করব, যে আমরা জানি যে আমাদের যে এই যে স্মৃতি রয়েছে, এই স্মৃতিকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। একটা স্মৃতিকে আমরা সেন্সরি মেমোরি বলি বা ইন্দ্রিয়গত স্মৃতি বলতে পারি, যেটা প্রাথমিক তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয় বা সেন্স অর্গান রয়েছে, সেই সেন্স অর্গানের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন সংগ্রহ করি। যেমন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এদের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে ইনফরমেশন সংগ্রহ করি। এরপরে আরেকটা স্মৃতি হচ্ছে, সেটা হচ্ছে কার্যকারী স্মৃতি। এটা অস্থায়ী তথ্য প্রক্রিয়াকরণের স্থান হিসাবে চিহ্নিত করা হয়। এবং সবশেষে আরেকটা বিশেষ ধরনের স্মৃতি, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী স্মৃতি, যাকে আমরা লং টার্ম মেমোরি বলি। এবং এখানে অধিকাংশই আমাদের যে স্মৃতি সেখানে সংরক্ষিত থাকে। আমরা যে মেমোরি এবং তথ্য প্রক্রিয়ার কথাটা বলছিলাম, তাতে করে আমরা একটা বিশেষভাবে একটা প্রক্রিয়াকে এখানে আলোচনা করতে পারি। যেমন এই যে ইনফরমেশন গুলো আমাদের প্রসেস হয়, মেমোরি এবং তথ্যগুলো কিভাবে প্রক্রিয়াকরণ করা হয়, বা এই মেমোরির মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের যে আমরা স্মৃতি আমাদের থাকে এবং সেটা কিভাবে প্রসেস করে, সেটা যদি জানতে হয়, তাহলে আমরা এই সাইকোলজির বা এই মনস্তাত্ত্বিক বিজ্ঞানের মাধ্যমে বিশেষভাবে আলোচনা করতে পারি। যেমন কোনো একটা পরিবেশের মাধ্যমে আমরা কোনো একটা তথ্য সংগ্রহ করি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একটা পরিবেশ, এটি আমাদের চারপাশের সমস্ত তথ্য বা উদ্দীপনা বোঝায়, যা আমাদের দেখতে, শুনতে বা অনুভব করতে সাহায্য করে। এরপর এই পরিবেশ থেকে আমরা কোনো একটা ইনফরমেশনকে রিসিভ করি বা সংগ্রহ করি, যাকে আমরা রিসেপ্টর বলি। তাহলে রিসেপ্টর হলো আমাদের ইন্দ্রিয় অঙ্গ, যেমন চোখ, কান, নাক, যা পরিবেশ থেকে যার মাধ্যমে আমরা পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করি। এরপরে আসি আমরা সংবেদনশীল রেজিস্টার। এই পর্যায়ে তথ্য খুবই স্বল্প সময়ের জন্য সংরক্ষিত হয়। যদি আমরা এই তথ্যের প্রতি মনোযোগ না দিই, তবে তা আমরা ভুলে যাই। আবার অ্যাটেনশনের কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি তথ্যকে সংবেদনশীল রেজিস্টার থেকে সংক্ষিপ্ত মেয়াদী স্মৃতিতে স্থানান্তরিত করতে হলে মনোযোগের প্রয়োজন। এরপরে আমরা যদি বলি শর্ট টার্ম মেমোরি বা স্বল্প মেয়াদী স্মৃতি, এটি অল্প সময়ের জন্য তথ্য ধরে রাখে। যদি পুনরাবৃত্ত করা হয় এই তথ্যকে, তবে দীর্ঘ মেয়াদী স্মৃতিতে স্থানান্তরিত হয়, তা না হলে তথ্যটি ভুলে যেতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো তথ্যকে
পুনরাবৃত্ত করতে পারি, তাহলেই কিন্তু আমরা সেই তথ্যকে আমরা স্বল্প মেয়াদির মাধ্যমে আমরা বিভিন্নভাবে তথ্যটাকে মনে রাখতে পারি, নতুবা আমরা ভুলে যাব। অর্থাৎ যদি আমরা তথ্য বারবার করে পড়ি বা অনুশীলন করি, তাহলেই কিন্তু আমরা সেই তথ্যকে লং টার্ম মেমোরি বা দীর্ঘমেয়াদী মেমোরিতে স্থানান্তর করতে পারি। সুতরাং এই যে লং টার্ম মেমোরি বা দীর্ঘমেয়াদী স্মৃতি, এই অংশে তথ্য দীর্ঘ সময়ের জন্য সংরক্ষিত থাকে। প্রয়োজন হলে এই তথ্য আমরা উদ্ধার করতে পারি এবং এই উদ্ধার প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংক্ষিপ্ত মেয়াদী স্মৃতিতে আমরা সেই তথ্যকে নিয়ে আসি এবং আমাদের প্রসেসিংটা সচরাচর হয়ে থাকে। অর্থাৎ যে আউটপুট, অর্থাৎ এই আউটপুটটা হলো সেই আউটপুট, যে আউটপুটটা আমরা লং টার্ম মেমোরি থেকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী মেমোরি থেকে আমরা শর্ট টার্ম মেমোরিতে নিয়ে আসি বা স্বল্প মেয়াদী মেমোরিতে নিয়ে আসি এবং আমরা কোনো একটা তথ্যকে আমরা জানতে পারি। এইভাবে তথ্য আমাদের স্মৃতিতে প্রক্রিয়াকৃত হয় এবং প্রয়োজন অনুযায়ী সংরক্ষিত হয়, আমরা অনেক সময় ভুলে যাই। এরপরে আসি আমরা শিক্ষামূলক প্রযুক্তি এবং মনোবিজ্ঞান। শিক্ষা প্রযুক্তি ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক নিম্নলিখিতভাবে আমরা আলোচনা করতে পারি। যেমন আমরা বলতে পারি শিক্ষার পদ্ধতি উন্নয়ন বা শিক্ষার পদ্ধতির যে উন্নতি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষা প্রযুক্তি মনোবিজ্ঞানের রীতিগুলি ব্যবহার করে শিক্ষার পদ্ধতিকেও আরো কার্যকর করে তোলে। এটি শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ এবং আকর্ষণীয় করে তোলে। অন্যদিকে আমরা যদি ব্যক্তিগত কৃতি শিক্ষার কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মনোবিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার যে শৈলী এবং প্রয়োজনীয়তা আমরা ঠিকমতো বোঝাতে পারি বা তারা বুঝতে পারে। শিক্ষা প্রযুক্তি এই তথ্য ব্যবহার করে ব্যক্তিগত কৃতি শিক্ষার অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করে। অন্যদিকে আমরা আরেকটা এর দিক দেখতে পারি, সেটা হচ্ছে মনোযোগ বৃদ্ধি। মনোবিজ্ঞানের নীতিগুলি ব্যবহার করে শিক্ষা প্রযুক্তি যেমন উপকরণ তৈরি করে, যা শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে। আবার স্মৃতি ধারণ এবং পুনরুদ্ধারের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষা প্রযুক্তি মনোবিজ্ঞানের মাধ্যমে স্মৃতি ধারণ এবং পুনরুদ্ধারের কৌশলগুলি প্রয়োগ করে, যা শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী স্মৃতি উন্নয়ন করতে ভীষণভাবে সাহায্য করে। এর সাথে সাথে আমরা এটাও বলতে পারি যে এটা মূল্যায়ন এবং প্রতিক্রিয়ার মাধ্যমেও কিন্তু আমরা এটাকে বিবেচনা করতে পারি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মনোবিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা যায় এবং শিক্ষা প্রযুক্তির এই যে তথ্য ব্যবহার করে দ্রুত এবং কার্যকারী প্রক্রিয়াকে বিভিন্নভাবে আমরা যে প্রদান করতে পারি, সেটাও কিন্তু আমরা বিবেচনা করতে পারি। এই যে শিক্ষামূলক প্রযুক্তি এবং মনোবিজ্ঞানের কথা বলছি, এই ক্ষেত্রে আমরা আরেকটি বিশেষভাবে পয়েন্ট আমরা এর সাথে যোগ করতে পারি, সেটা হচ্ছে সহযোগিতামূলক শিক্ষা। শিক্ষা প্রযুক্তি মনোবিজ্ঞানের নীতিগুলি ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করে, যা সামাজিক এবং মানসিক দক্ষতাকে উন্নত করতেও সাহায্য করে। এর সাথে সাথে এটা কিন্তু প্রেরণা বৃদ্ধি করতেও সাহায্য করে। যেমন মনোবিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রেরণা বৃদ্ধি কৌশলগুলি বোঝা যায় এবং শিক্ষা প্রযুক্তি এই কৌশলগুলির প্রয়োগ করে শিক্ষার্থীদের শেখার যে প্রতি যে আগ্রহ, সেই আগ্রহকে ভীষণভাবে বাড়িয়ে তোলে। এরপরে আসি আমরা যে শ্রেণীকক্ষে ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা। এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইতিবাচক প্রণোদনা। এই ক্ষেত্রে আমরা বলতে পারি কাঙ্ক্ষিত আচরণকে বিভিন্নভাবে উৎসাহিত করা। অন্যদিকে আমরা বলতে পারি পরিষ্কার প্রত্যাশা নির্ধারণ। সেই ক্ষেত্রে নিয়ম এবং রুটিন স্থাপন আমরা করতে পারি। পাশাপাশিভাবে গঠনমূলক প্রতিক্রিয়াও আমরা বলতে পারি। সেক্ষেত্রে শিক্ষার্থীদের গঠনমূলক উন্নতি কিভাবে করবে সেটা সাহায্য করে এবং সংঘর্ষ সমাধান, অর্থাৎ কোনো রকমের সমস্যা হলে সেই সমস্যাকে বিভিন্ন কৌশলের মাধ্যমে কিভাবে আমরা সেটাকে সামলে নিতে পারবো, সেটাও কিন্তু এই মনস্তাত্ত্বিকবিদের মাধ্যমে আমরা জানতে পারি। এরপরে আসি আমরা মূল্যায়ন এবং পর্যালোচনা, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন। এক্ষেত্রে মূল্যায়নের ধারণা আমরা বলতে পারি আমাদের মূল্যায়নকে আমরা বিভিন্নভাবে ক্যাটাগরি করতে পারি। যেমন গঠনমূলক মূল্যায়ন, এই মূল্যায়ন হচ্ছে চলমান মূল্যায়ন, যেমন কুইজ, আলোচনা ইত্যাদি ইত্যাদি। সর্বশেষ মূল্যায়ন, এই ক্ষেত্রে চূড়ান্ত মূল্যায়ন, যেমন যে পরীক্ষা, প্রকল্প। আরেকটি মূল্যায়ন হচ্ছে সেটা হচ্ছে নির্ণায়কমূলক মূল্যায়ন। সেক্ষেত্রে পূর্বের জ্ঞান এবং শিক্ষাগত ফাঁক শনাক্ত আমরা করতে পারি। আবার আরেক ধরনের মূল্যায়ন হচ্ছে সেটা মানভিত্তিক বনাম মানদণ্ড ভিত্তিক মূল্যায়ন। এক্ষেত্রে সহপাঠীদের সাথে তুলনা বনাম নির্দিষ্ট মানদণ্ডের সাথে আমরা এটাকে তুলনা করতে পারি। এর যদি আমরা কার্যকরিতা আলোচনা করি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে একটা কার্যকর মূল্যায়নের যে নীতিগুলো রয়েছে, সেই নীতিগুলোর মধ্যে আমরা বলতে পারি যে এই নীতিটা
হচ্ছে ভ্যালিডিটি, অর্থাৎ কার্যকর মূল্যায়নের যে নীতি তার মধ্যে একটা নীতি হচ্ছে বৈধতা। এটি নির্দিষ্ট করে যে মূল্যায়নটি আসলে যা মাপার উদ্দেশ্য সেটি সঠিকভাবে যেন মাপছে কিনা, অর্থাৎ মূল্যায়নের বিষয়বস্তু এবং উদ্দেশ্যের মাধ্যমে সঠিক মিল থাকা, এই হচ্ছে ভ্যালিডিটি বা বৈধতা। এবার হচ্ছে নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। নির্ভরযোগ্যতা বোঝায় মূল্যায়নের ফলাফল কতটা ধারাবাহিক বা স্থির থাকে। একই ধরনের পরিস্থিতিতে বারবার মূল্যায়ন করলে যদি একই ফলাফল পাওয়া যায় তবে তা সত্যিই নির্ভরযোগ্য মূল্যায়ন। অন্যদিকে আমরা একটা বলতে পারি ফেয়ারনেস বা ন্যায্যতা। এটি নিশ্চিত করে যে মূল্যায়ন প্রক্রিয়াটি কোন ধরনের পক্ষপাতিত্ব বা বৈষম্য ছাড়া পরিচালিত হচ্ছে। সকল শিক্ষার্থী সমান সুযোগ পাবে এবং মূল্যায়ন সবার জন্য সঠিক ও ন্যায্য হবে। এই নীতিগুলি কার্যকর মূল্যায়ন প্রক্রিয়ার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসি যে এই যে বিশেষ শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক অনুশীলন সমূহ, অর্থাৎ স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ প্র্যাকটিসেস, এই ক্ষেত্রে আমরা বলতে পারি বৈচিত্র্য বোঝা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সাংস্কৃতিক পটভূমি এবং শেখার পার্থক্যের প্রয়োজনীয়তাকে পূরণ করে। আরেকটি দিক হচ্ছে ব্যক্তিগত কৃতি শিক্ষা পরিকল্পনা। এই ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্দিষ্টভাবে প্রস্তুতকৃত পরিকল্পনা এবং আরেকটি হচ্ছে সর্বজনীন শিক্ষার নকশা। এতে সকল শিক্ষার্থীর জন্য উপযোগী নমনীয় শিক্ষা পদ্ধতি গড়ে তোলা। এবার আমরা যদি রিসার্চের কথা ভাবি, শিক্ষা মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতি, এক্ষেত্রে আমরা বলতে পারি আমরা বিভিন্ন রকমের পদ্ধতি এখানে আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে পরিমাণগত পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সার্ভে বা জরিপ, পরীক্ষা, তারপর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা পরিসংখ্যানিক বিশ্লেষণ। অর্থাৎ এই পরিসংখ্যানিক বিশ্লেষণ বা পরিসংখ্যক বিশ্লেষণ, এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে ডেটা বিশ্লেষণ করি, প্যাটার্ন সম্পর্কে জানতে পারি এবং তার যে প্রবণতা সেটাও কিন্তু জানতে পারি। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডেটাকে কিভাবে বিশ্লেষণ করব, এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কিভাবে কোনো নিয়ন্ত্রণ পরিবেশে বা কোনো নিয়ন্ত্রিত পরিবেশে ভেরিফিকেশন করব, এগুলোও কিন্তু জানতে পারি। এরপরে আরেকটি রিসার্চের বা গবেষণার দিক হচ্ছে গুণগত পদ্ধতি। সেই ক্ষেত্রে আমরা অবজারভেশন, ইন্টারভিউ, কেস স্টাডি ইত্যাদির মাধ্যমে আমরা এই গুণগত পদ্ধতিকে দেখে নিতে পারি। অন্যদিকে আমরা আরেকটি বিশেষ পদ্ধতি ব্যবহার করি গবেষণাতে, সেটা হচ্ছে মিশ্র পদ্ধতি বা মিক্সড মেথড। এই পদ্ধতিতে আমরা সচরাচর কি করি, যে পরিমাণগত এবং গুণগত দুটো পদ্ধতিকেই মিশ্রিত করি। এই পদ্ধতিতে পরিমাণগত এবং গুণগত উভয় পদ্ধতির সুবিধাগুলো একত্রিত করে থাকি। এটি গবেষণার ফলাফল ও তার সম্পর্ক এবং সঠিকভাবে তাকে আমরা আলোচনা করতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি জরিপের মাধ্যমে সংখ্যাগত ডেটা সংগ্রহ করার পাশাপাশি সাক্ষাৎকারের মাধ্যমে গুণগত তথ্য সংগ্রহ করে আমরা যখন কোনো ধরনের গবেষণা করি তখন সেই গবেষণাকে আমরা মিশ্র পদ্ধতির গবেষণা বলে থাকি। সবশেষে আমরা যদি বলি তাহলে এই বিষয়বস্তুর মাধ্যমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে শিক্ষার ভিত্তি মনোবিজ্ঞানের ওপর গভীরভাবে নির্ভরশীল। কারণ এটি শিক্ষার্থীর কিভাবে শেখে, একটা শিক্ষার্থী কিভাবে শিখবে, জানবে এবং তার কিভাবে বিকাশ ঘটবে সেটা আমরা সহজভাবে বুঝতে পারি। পাশাপাশিভাবে শিক্ষামূলক মনোবিজ্ঞান শিক্ষাদান কৌশল, শ্রেণীকক্ষে ব্যবস্থাপনা এবং মূল্যায়ন পদ্ধতির পরিচালনা কিভাবে করা হয় সেটাও আমরা এখানে বুঝতে পারবো। এবং অবশেষে আমরা বলতে পারি যে মনোবিজ্ঞানগত নীতিগুলি প্রয়োগের মাধ্যমে শিক্ষকরা বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের কিভাবে সাহায্য করবে, তাদের বিভিন্ন সাহায্য করার সাথে সাথে তাদের সামগ্রিকভাবে উন্নতি করার জন্য কি ধরনের পদক্ষেপ নেবে, এই সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। এর যদি কার্যকারিতা যদি দেখতে চাই বা কার্যকলাপ দেখতে চাই, তা আমরা বলতে পারি যে মনোবিজ্ঞান বা মনোবৈজ্ঞানিক তত্ত্বগুলি শিক্ষাদান কৌশল এবং শিক্ষা কৌশলগুলিকে কিভাবে প্রভাবিত করে, শিশুর বিকাশ বোঝা, শ্রেণীকক্ষে ব্যবস্থাপনা এবং ছাত্রদের শেখার উপর কিভাবে এটা প্রভাব ফেলে। এবং আরেকটা দিকও আমরা এখানে জানতে পারি বা জানতে পারার চেষ্টা করি, সেটা হচ্ছে ছাত্রদের সাফল্যে মোটিভেশন কি ভূমিকা রাখে এবং শিক্ষকরা কিভাবে মনোবৈজ্ঞানিক নীতিগুলিকে প্রয়োগ করে মোটিভেশনকে উন্নত করতে পারেন।
এই সমস্ত তথ্যের মাধ্যমে আমরা এটা শিখলাম যে শিক্ষা মনোবিজ্ঞান কিভাবে আমাদের যে বিভিন্ন ধরনের শিক্ষা এবং ভিত্তি তাকে প্রভাবিত করে। শিক্ষা বিজ্ঞানের মাধ্যমে আমরা যে শুধু শিক্ষার যে নীতি, শিক্ষাকে কিভাবে দেওয়া হবে এগুলোই শুধু জানলাম না, আমরা তার সাথে সাথে জানলাম যে একজন শিক্ষার্থী এবং শিক্ষক এবং সমাজে শিক্ষাকে সঠিকভাবে পরিচালনা করতে কোন কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া দরকার এবং কোনো ধরনের সমস্যা হলে সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যেতে পারে। এই সমস্যার সাথে সাথে আমরা এই শিক্ষাদানের মাধ্যমে কিভাবে কোনো জিনিসকে বা কোনো শিক্ষাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো, সমস্ত জিনিসই আমরা সঠিকভাবে এখানে আলোচনা করতে পারলাম। নমস্কার এবং ধন্যবাদ।